গাইস আজকের এই ভিডিওতে আমরা ইটস ওকে টু নট বি ওকে দ্বিতীয় পর্ব সম্পর্কে জানবো। আর এর প্রথম পর্বের লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো শুরুতে দেখা যায় নার্স জুরি সম্মতির কাগজ নিয়ে মুনিয়ং এর অ্যাপার্টমেন্টে আসে। তাকে দেখে মুনিয়ং কিছুটা অবাক হয়। যখন তারা একসাথে বসে কথা বলছিল তখন আমরা জানতে পারি যে তারা একই স্কুলে পড়তো। জুরি বলে যে এই কাগজে তোমার একটা স্বাক্ষর লাগবে, কিন্তু মুনিয়ং জোর দিয়ে বলে যে তার বাবা তার কাছে মারা গেছেন। এবং এরকম অনেক কথা বলার পর মুনিয়ং অবশেষে স্বাক্ষর করে এবং জুরিকে পাঠিয়ে দেয়। পরে রাস্তায় হাঁটার সময় জায়সু গ্যাংতাইকে বলে যে চাকরি টিকিয়ে রাখার জন্য তাকে অবশ্যই লড়াই করা উচিত ছিল, কিন্তু যেমন জানেন গ্যাংতাই ঝামেলায় একদমই নিজেকে জড়াতে চায় না, তাই সে এই ব্যাপারটা এড়িয়ে যায়। তো যখন তারা বাসা যাবে তখন গ্যাংতাইয়ের মনে পড়ে, আরে আমার ভাইকে তো বলেছি যে মুনিয়ং এর অটোগ্রাফ নিয়ে আসবো। তো সেটা যেহেতু সে নিতে পারেনি, তাই তারা দুজনে অনলাইন থেকে মুনিয়ং এর স্বাক্ষর একটি কাগজের টুকরোতে হুবহু কপি করে। এই নিয়ে তারা তো মহা খুশি। পরে বাসায় গিয়ে তার ভাইকে সেটা দেখালে সে ডিরেক্ট বলে দেয়, ভাই এটা তো নকল, আমারে বোকা পাইছিস। এই বলে সে গিয়ে মন খারাপ করে বসে থাকে আর বলে, ভাই তুই মিথ্যাবাদী। তখন গ্যাংতাই তার ভাইকে বলে, অটোগ্রাফ নিতে ভুলে গিয়েছি আমি, নেক্সট টাইম আমি অবশ্যই নিয়ে আসবো। তারা কথা বলার সময় গ্যাংতাইয়ের ফোনে একটি ভিডিও পাঠায় মুনিয়ং এর সেক্রেটারি লি। সে তার পরিচয় দিয়ে বলে, প্রথমেই আমি মন থেকে ক্ষমা চাচ্ছি আপনার এবং আমাদের লেখিকার মধ্যে ঘটে যাওয়া আজকের ঘটনার জন্য। আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই, যদি আপনার ব্যস্ততার মধ্য থেকে কিছু সময় বের করতে পারেন তাহলে আপনি কাল আমাদের অফিসে আসলে আমি খুব খুশি হব। এই ভিডিও যখন গ্যাংতাই দেখে তখন সে তাকে জানায় যে আমি অবশ্যই আসব। এটা শুনে লি একটু অবাক হয়ে বলে, ওই হয়ে ব্যাপারটা তো ভালো ঠেকছে না। যাই হোক, সে চলে যাওয়ার পর টিভিতে দেখা যায় যেই লোকটি তার মেয়েকে সহ নিচে মরতে চাইছিল তাকে নির্জন কারাগারে মৃত অবস্থায় পাওয়া গেছে। এদিকে গ্যাংতাই একটা গল্পের বই পড়ে, মানে এটা সেই ডাইনির গল্প ছিল যেরকমটা আমরা শুরুতেই দেখেছিলাম। তো সে গল্প পড়ার সময় তার ভাই একটি দুঃখ স্বপ্ন দেখে এবং জেগে উঠে বলে যে প্রজাপতিরা তাকে মেরে ফেলবে, কারণ সে প্রজাপতিকে বড্ড ভয় পেত। ঠিক একই সময়ে অন্যদিকে গোয়ুন নামের সেই পিচ্ছি মেয়েটি ঠিক একই বইটি পড়ে এবং কাঁদতে শুরু করে, কারণ সে চায় না তার বাবাকে কোথাও নিয়ে যাওয়া হোক। সে নার্সকে জানায় যে তার বাবা খারাপ নয়, কিন্তু মানসিকভাবে অসুস্থ ছিল। আর এখানে আরেকটা কথা উল্লেখ্য, তার বাবা যে অলরেডি মারা গেছে সেটা সে জানে না। পরের দিন আমরা গ্যাংতাইকে দেখি সে লির সাথে দেখা করতে তাদের অফিসে এসেছে। তখন তাদের সেই ড্রাইভার মেয়েটি গ্যাংতাইকে বলে যে বস এই 10 মিনিটের মধ্যেই আসবে। এই বলে তাকে একটা স্পেশাল রুমে নিয়ে যায়। এদিকে আবার ওই সময়েই মুনিয়ংও চলে আসে গাড়িতে করে, কিন্তু যখন সে অফিসে ঢুকে পড়ে তখন সবাই এলোমেলো অবস্থা থেকে স্বাভাবিকভাবে অবস্থান করে। বলতে গেলে মুনিয়ংকে সবাই বড্ড ভয় পেত। যখন সে ওই রুমের দিকে যায় তখন সেখানে গ্যাংতাইকে দেখে সে একটু চমকে যায়, যে কিনা তারই লেখা বই পড়ছে, তাও তার অফিসে বসে। সে তখন ভিতরে এসে বলে, আহা কি দৃশ্য, রেগুলার কাপড়েও তোমাকে অস্থির লাগে, দেখে মনে হচ্ছে যে আমাকে নির্যাতন করে মূল্য পরিশোধে বাধ্য করতে এখানে এসেছো। মানে আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি, সেদিন ছুরির আঘাতে গ্যাংতাইয়ের হাত তো কেটে গিয়েছিল, তো সে যাতে মিডিয়ার সামনে এই ব্যাপারে মুখ না খোলে এই জন্য তাকে এখানে ডাকা হয়েছে। এখানে মুনিয়ং মনে করে সে এখানে সেই ঘটনার জন্য টাকা দাবি করতে এসেছে, মানে এটা তার ধারণা। যাই হোক, মুনিয়ং তখন বলে, ভেবেছিলাম তুমি অন্যদের থেকে আলাদা, কিন্তু একেবারে ভুল ছিলাম। তো কত টাকা দিচ্ছে লি তোমাকে? গ্যাংতাই বলে, ভদ্রভাবে কথা বলতে না পারলে কমসে কম পেঁচিয়ে কথা বলো না। মুনিয়ং বলে, ও আচ্ছা, তুমি মনে হচ্ছে খুব স্বাভাবিকভাবে কথা বলছো, প্র্যাকটিক্যালি আমি তোমাকে ছুরি মেরেছি। তো লি কত টাকা দিতে চেয়েছে তোমার ক্ষতিপূরণ হিসেবে, এতে আর যাতে তুমি কারো সামনে মুখ না খোলো। গ্যাংতাই বলে, এই পদ্ধতি বোধ হয় সবসময় কাজ করে। মুনিয়ং বলে, মুখে বললে কোনো লাভ হয় না, টাকাই শ্রেয়। গ্যাংতাই বলে, তবে সেটা আমার ক্ষেত্রে নয়। তো মুনিয়ং বলে, তাহলে কি চাও? সেক্স? গ্যাংতাই বলে, এটা কি টাকার চেয়েও দামি? তো মুনিয়ং বলে, তাহলে এখানে এসেছো কেন? টাকা বা সেক্সের জন্য না হলে কিসের জন্য এসেছো এখানে? গ্যাংতাই বলে, আশা করছিলাম হয়তো আবারও তোমার দেখা পাবো, তাই এসেছি। তোমার চোখ দুটো, সেগুলো আবারও দেখতে চাচ্ছিলাম। তোমার চোখগুলো আমাকে একজনের কথা মনে করিয়ে দেয় যাকে আমি পছন্দ করতাম। আর তখনই ফ্ল্যাশব্যাকে দুজন ছোট ছেলে মেয়েকে দেখা যায়। এখানে এই ছোট্ট ছেলেটি হচ্ছে গ্যাংতাই, কিন্তু এই মেয়েটি আসলে কে সেটা আমরা আরো সামনেই জানতে পারবো। তো দেখা যায় যে ছেলেটি যখন পানিতে ডুবে মারা যাচ্ছিল তখন সে বারবার মেয়েটির কাছে হেল্প চায়, কিন্তু সে হেল্প করতে রাজি হয় না। পরে অবশেষে সে তাকে হেল্প করে এবং সেই ছেলেটি সেই মেয়েটিকে অনেক ভালোবাসতো, কিন্তু সেটা সে কখনোই তাকে বুঝতে দেয়নি। তো একদিন মেয়েটি যখন অনেক প্রজাপতি মেরে ফেলে সেটা দেখে সেই ছেলেটি পালিয়ে যায়, এতে মেয়েটি আবার একা হয়ে যায়। আর এরকম একটা অ্যানিমেটেড সিন কিন্তু আমরা এর আগেও দেখেছি। যাই হোক, তখনই আমাদের বর্তমানে নিয়ে
নিয়ে আসা হয়। তো আমরা বুঝতে পারি যে গ্যাংতাই সেই ছোট্ট মেয়েটির চোখ আর এই মুনিয়ং এর চোখ তার কাছে সেম মনে হয়েছিল, তাই সে তাকে বলেছে যে সে তার ওই সুন্দর চোখগুলো দেখার জন্য এসেছে। তো গ্যাংতাই এবার চলে যায়, কিন্তু যাওয়ার আগে বলে যে তো লিকে বলিও সে যেন ওই ব্যাপারে আমাকে আর ডিস্টার্ব না করে। যাওয়ার পথে সেখানে মুনিয়ং এর সেই দুজন সহকারী আসে, আর এই মেয়েটি হচ্ছে তার ড্রাইভার, আর এই হচ্ছে তার সেক্রেটারি লি তখন তাকে বের হতে বাধা দেয় এবং কিছুক্ষণ কথা বলার পর সেই মেয়েটি বলে আমাদের মুনিয়ং এর অটোগ্রাফ নিয়ে যেতে ভুলবেন না যেন। আর এতে সে রাজি হয় এবং মুনিয়ংও যখন তাকে অটোগ্রাফ দিতেই যাবে তখন তার নাম জিজ্ঞেস করাতে সে মুন সাংতাইয়ের নাম বলে, মানে তার ভাইয়ের নাম। আর এরা সবাই যখন জানতে পারে যে তার ভাই তাদের মুনিয়ং এর একজন ভক্ত তখন তারা বেশ খুশি হয়। মুনিয়ং এবার অটোগ্রাফ দেয়, কিন্তু সেখানে আসলে অটোগ্রাফ লেখা ছিল নাকি অন্য কিছু লেখা ছিল সেটা গ্যাংতাই বা আমরা কেউই জানি না, তবে একটু পর জানতে পারবো সেটা। এবার সে চলে যায়, কিন্তু লি তার পিছু নেয় আর তাকে টাকার বক্স দিয়ে তার মুখ বন্ধ করে দিতে চায় ওই ব্যাপারে। কিন্তু যেমন জানেন গ্যাংতাই এমনিতেই একজন শখ ব্যক্তি, তাই সে টাকা নিতে রাজি হয় না, এমনকি সে রেগে সেই টাকাগুলো ফেলেও দেওয়ার চেষ্টা করে এবং সেখান থেকে চলে যায়। আর এতে লি কিছুটা ভয় পায়, সাথে অবাকও হয়, মানে সে যারই টাকা দিত তারা তো কখনোই না করতো না, কিন্তু এইবার প্রথম কেউ টাকা নিতে অস্বীকার করলো। সেখান থেকে বের হওয়ার সময় মুনিয়ং তাকে উপর থেকে ফলো করছিল, সাথে বলছিল যে তাকে তার লাগবেই, মানে অলরেডি সে তাকে একটু একটু লাইক করতে শুরু করেছে, এমনকি কল্পনায় সে একজন দৈত্য হয়ে তাকে ধরার চেষ্টা করে। আর এভাবে সে গ্যাংতাইকে নিয়ে ভেবেই চলেছে, তখনই সেখানে তার ড্রাইভার মেয়েটি চলে আসে। মুনিয়ং তাকে বলে এই ছেলেটির ব্যাপারে খোঁজ নিতে, মানে গ্যাংতাইয়ের কথা বলছে। সাথে সে এটাও বলে যদি সে লিকে এই ব্যাপারে জানায় তবে সে নাকি তার জিবা কেটে ফেলবে। এতে সে ভয় পেয়ে রাজি হয়। এদিকে গ্যাংতাইয়ের বন্ধু আর সাংতাই যখন খাবার খাচ্ছিল, গ্যাংতাই তখন তার বন্ধুকে ফোন করে জানায় যে সে মুনিয়ং এর অটোগ্রাফ পেয়ে গেছে। এই কথা যখন সাংতাই জানতে পারে তখন দৌড়ে তার ভাইয়ের কাছে যেতে শুরু করে, এতে সেও তার পিছু নেয়। কিন্তু এদিকে গ্যাংতাই দেখতে পায় যে সেখানে আসলে কোনো অটোগ্রাফ ছিল না, সেখানে এভাবে লেখা ছিল যে কালকে তার বই উদ্বোধনী অনুষ্ঠান হবে, সেখানে সে আসলে তারা অনেক মজা করতে পারবে, সাথে অটোগ্রাফ আর ছবি দুটাই নিতে পারবে। এই কথা তার ভাইকে বলাতে সে আগে থেকেই তার ড্রেস রেডি করে নিচ্ছিল যে কোন ড্রেস পরে সে তার সাথে দেখা করবে। গ্যাংতাই তখন তার বন্ধু জায়সুকে বলে যে তুই আমার ভাইকে মুনিয়ং এর অনুষ্ঠানে নিয়ে যাস, এতে সে রাজি হয়। পরে আমরা দেখতে পাই যে গ্যাংতাই এক জায়গায় পার্ট টাইম জব করছে এবং সেদিন তার হাত কেটে যাওয়ার জন্য তার হাত থেকে রক্ত বের হতে শুরু হয়, কিন্তু তবুও সে তার কাজ ঠিক মতোই করে। ওইদিকে মুনিয়ং এর অফিসে তার বই নিয়ে মিটিং হচ্ছিল, সেখানে মিটিং শুরু করার জন্য সে লিকে ইশারা করে কিন্তু মুখে কিছু বলে না, মানে কি রকম মাইয়েরা ভাই, কইলে তো হয় তোমরা মিটিং শুরু করো আমি শুনছি, সেটাও বলে না। তবে লি তার ইশারা বুঝতে পেরে মিটিং শুরু করে দেয়, আর একটু পর সে ভাব দেখিয়ে চলেও যায়। আসলে তার মন যখন যেটা চাইবে সেটাই করবে সে। যাওয়ার আগে লিকে বলে কালকের অনুষ্ঠান যেন 1 ঘন্টার বেশি না হয়, সাথে এই মেয়েকেও ইশারায় বুঝায় গ্যাংতাইয়ের খোঁজ নেওয়ার ব্যাপারে, আর সেটা সে বুঝতেও পারে, তাই সে তার ব্যাপারে খোঁজ নেওয়ার যথেষ্ট চেষ্টা করে, কিন্তু সঠিক কোনো তথ্য পায় না। এদিকে গ্যাংতাই যখন জব ছেড়ে চলে আসছিল তখন সেখানে আমরা জুরিকে দেখি, তারা কথা বলার সময় জুরি তার কাছাকাছি গেলে গ্যাংতাই তাকে এড়িয়ে চলে এবং আমরা বুঝতে পারি জুরি তাকে একটু একটু লাইক করে, কিন্তু গ্যাংতাই তাকে শুধু তার বন্ধুই ভাবে। জুরি তখন তাকে সে যে হসপিটালে কাজ করে সেখানে তাকেও কাজ করার ব্যাপারে জানায়। গ্যাংতাই বলে এটা কোথায়, জুরি বলে যে এটা তাদের গ্রামে। তো সে গ্রামের কথা বলাতে তখনই আমরা গ্যাংতাইয়ের ফ্ল্যাশব্যাকে দেখি যে তার মা মারা গেছে, কিন্তু কি কারণে মারা গেছে সে তা জানে না। আর হ্যাঁ, এখানে এই ছোট্ট ছেলেটি হচ্ছে গ্যাংতাই, আর এই হচ্ছে তার বড় ভাই সাংতাই। সে তখন যেমন আবল তাবল ছিল বর্তমানেও ঠিক তেমনটাই রয়েছে। যাই হোক, তারা খুঁজে বের করার চেষ্টা করে যে কে তার মাকে মেরেছে, কিন্তু কিছুই জানতে পারে না তারা। পরে ডক্টররা যখন বলছিল যে ছোট ছেলেটিকে কাউকে দত্তক দেবে আর বড় ছেলেটিকে বিশেষ বাচ্চাদের সাথে রাখবে, তখন গ্যাংতাই সেটা বুঝতে পেরে তার ভাইকে নিয়ে পালিয়ে যায় অনেক দূরে। আর তখনই আমাদের বর্তমানে নিয়ে আসা হয় এবং জুরি তার সাথে কথা বলার পর বাসে করে চলে যায়। যাওয়ার পথে সে এটা নিয়ে অনেক ভাবে যে গ্যাংতাই তার মনের ব্যাপারটা বুঝেই না, এতে তার অনেকটাই আফসোস হয়। এইদিকে মুনিয়ং কোন ড্রেস পরে সেই অনুষ্ঠানে যাবে সেটা দেখছিল, এর সাথে সে গ্যাংতাইকেও মিস করতে শুরু করে। অন্যদিকে গ্যাংতাই অনলাইনে জব খোঁজার চেষ্টা করছিল। এবার পরের দিন সকালে দেখা যায় সাংতাই সাজুগুজু করে রেডি হচ্ছে সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য, আর গ্যাংতাই তার বন্ধু জায়সুকে ফোন করে তার ভাইকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে তাকে ফোনে পায় না, কারণ সে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে। তাই সে নিজেই বের হয়ে পড়ে তার ভাইকে নিয়ে, এতে তার ভাই তো বেশ খুশি। ওইদিকে আবার সেই অনুষ্ঠান শুরু হয়েছে, সেখানে লোকজনের অনেক ভিড় জমতেছিল, আর মুনিয়ং সেখানে সবাইকে তার অটোগ্রাফ দিচ্ছে, সাথে ছবিও তুলতে
ফুটিয়ে দিচ্ছে। একটু পর সেখানে গ্যাংতাই তার ভাই সহ চলে আসে এবং সে তার ভাইকে জানায় যে সে পাশেই তার জন্য অপেক্ষা করবে। তো সে যেন মুন ইয়ং এর অটোগ্রাফ নিয়ে চলে আসে। এই বলে তার ভাইকে সে রাজি করায়। তারা ভিতরে গিয়ে দেখে যে অনেক বড় লাইন, কিন্তু তবু সে তার ভাইকে লাইনে দাঁড় করিয়ে চলে যায়, কারণ সে আসলে কোনোভাবেই চাচ্ছিল না মুন ইয়ং এর সাথে দেখা করতে। আর মুন ইয়ং ওইদিকে তাকানোর পর দেখতে পায় গ্যাংতাই এসেছে তার ভাই সহ। এতে সে বেশ খুশি হয় এবং এটাও বুঝতে পারে এটাই তবে গ্যাংতাইয়ের ভাই, যে কিনা তার অটোগ্রাফ নিতে এসেছে। তো এই ব্যাপারটা তার মাথায় থাকে। ওইদিকে জায়েশুর ঘুম ভাঙার পর দেখে যে গ্যাংতাই তাকে 18 বার কল দিয়েছিল। এতে সে একেবারেই চমকে যায়। কিন্তু এই দিকে আবার একটা কাণ্ড ঘটে। সাংতাই তার সামনের একটা বাচ্চাকে দেখে যে টিকটিকির স্যুট পরেছিল। সে মনে করে যে এটা হয়তো আসল, তাই সে এটা টানার চেষ্টা করে, কিন্তু এতে সেই বাচ্চার বাবা মা রেগে যায় আর তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। পরে সে তার চুল ধরে টানার পর সেখানে একটা গ্যাম জ্যামে তৈরি হয়। এতে করে অনুষ্ঠানের সবাই অমনোযোগী হয়ে যায়। ভিতরে ঝামেলা হয়েছে দেখতে পেয়ে গ্যাংতাই ভিতরে এসে তাকে জড়িয়ে ধরে শান্ত করে এবং যখন ওই লোকটির মুখোমুখি হবেই তখন আবার সেখানে এন্ট্রি নেয় মুন ইয়ং। সে গ্যাংতাইয়ের দিকে তাকিয়ে বলে, হে তোমার ক্ষমা চাইতে হবে। তখনই সে ওই লোকটির দিকে তাকিয়ে বলে, না তোমার ক্ষমা চাইতে হবে। এতে সে অবাক হয়। সে বলে, আমি তার কাছে ক্ষমা চাইবো কেন? মুন ইয়ং বলে, না আমার কাছে চাইবে, তুমি আমার বই দস্তগত অনুষ্ঠান একেবারেই বরবাদ করে দিয়েছো। লোকটি বলে, আমার কি দোষ? এই শালা পাগলটা দোষ করেছে। তখনই মুন ইয়ং তার চুল ধরে টেনে বলে, কেউ এভাবে চুল টেনে ধরলে কেউ কি চিৎকার না করে থাকতে পারে? দেখেছো তুমিও চিৎকার করছো। এসব দেখে ওই ব্যক্তির ওয়াইফ যখন বাধা দিতে যায় মুন ইয়ং তখন তাকে একটা গালি দেয়। তো সেটা আমি বলতে চাচ্ছি না। যাই হোক, একজন লেখিকার মুখে এরকম গালি শোনার পর সেখানে থাকা সবাই একেবারে চুপ হয়ে যায়। তো এই গালি দেওয়ার কারণে কি হতে পারে সেটা আমরা সামনেই জানতে পারবো। আর তাছাড়া সেখানে সাংবাদিকরাও তো ছিল এবং এরা দুজন দুজনকে দেখতে থাকে। আর সিন এখানেই কাট হয়। দেখা যায় সাংতাই লুকিয়ে কান্না করছে। এদিকে গ্যাংতাই আর মুন ইয়ং একসাথে বসে আছে। তখন তারা দুজন সাংতাইকে নিয়ে কথা বলছিল তার ওই সমস্যা নিয়ে। এক সময় তারা দুজন আবার মুখোমুখি হয়। মুন ইয়ং বলে, এইবার আমার চোখের দিকে তাকাও। আর তখনই তার ক্যাপ নিয়ে বলে, তুমি এটা পড়বে না, এত সুন্দর মুখটা দেখতে পাই না। তারা দুজনে এরকম অনেক কথা বলার পর সেখানে একজন লোক আসে আর মুন ইয়ং এবং তার মায়ের সম্পর্কে অনেক রকম বাজে কথা বলতে শুরু করে। আর তার হাতের এই বক্সগুলোতে কিন্তু টাকা রয়েছে। এগুলো আসলে মুন ইয়ং এর সেক্রেটারি লি দিয়েছে যাতে করে সে তার মুখ বন্ধ রাখে, কিন্তু এতেও তেমন কাজ হচ্ছে না। সে বাজে কথা বলেই যাচ্ছে। তো মুন ইয়ং যখন এইবার রেগে তাকে মারতেই যাবে তখনই গ্যাংতাই তার হাত ধরে ফেলে এবং লোকটিকে চলে যেতে বলাতে সে চলে যায়। কিন্তু তার এরকম ব্যবহারে মুন ইয়ং মারাত্মক রেগে যখন চলে যাবে এতে গ্যাংতাই তাকে বলে, যেও না। তখনই মুন ইয়ং বলে, আমাকে পছন্দ করো? আমাকে দেখে রাখতে পারবে? কি মনে করো সামলাতে পারবে? আমাকে আটকানোর তুমি কে? এবং দিমাগ দেখায়া সেখান থেকে চলে যায়। গ্যাংতাই এতে একটু অবাক হয় আর বুঝতে পারে যে মুন ইয়ং নিশ্চয়ই এবার একটা অঘটন ঘটাবেই, তাই সেও তার কাছে যেতে শুরু করে। তো মুন ইয়ং লোকটির কাছে যায়। সে বলে, ঠিকই ধরেছিলাম, তুমি আসবে। তারা কথা বলার সময় আমরা বুঝতে পারি এই লোকটি মুন ইয়ং এর ক্যারিয়ার ধ্বংস করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। সাথে এটাও বলে, এই কলম দিয়ে তোমার ক্যারিয়ার আমি মুহূর্তেই শেষ করতে পারি। মুন ইয়ং এইবার তার মুড চেঞ্জ করে বলে, তো কি চাও বলো? সে জানায় সে টাকা নিতে নিতে বিরক্ত হয়ে গেছে এবং এর পরিবর্তে মুন ইয়ং যেন তার সাথে রুম ডেটে যায়। মুন ইয়ং তখন ঠান্ডা মাথায় তার কাছে এগোয় এবং তার সেই কলম দিয়ে তার চোখে আঘাত করতে চাইলে সে নিচে পড়তে গিয়েও পড়ে না। পরে সে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর সেই টাকাগুলো উড়তে শুরু করে। তখনই সেখানে গ্যাংতাইও চলে আসে এবং এসব দেখে সে যা সন্দেহ করেছিল সেটাই করেছে মুন ইয়ং। পরে সেই ব্যক্তিকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং আমরা জানতে পারি যে তার নাকি ঘাড় মচকেছে। উপর থেকে মুন ইয়ং তাকে নিয়ে যাওয়া দেখে বলে যে হারামিটা মরলেই ভালো হতো। এই বলে রেগে যখন সে সেখান থেকে চলে যাবে তখন গ্যাংতাই তার পিছনে আসতে শুরু করে এবং বলে, দাঁড়াও। তাই সে দাঁড়ায়। এবার তাকে লম্বা শ্বাস নিতে বলে, কিন্তু সে তার নিজের ইচ্ছে মতোই করছিল। গ্যাংতাই তখন ওর 2 হাত কাঁধের উপর দিয়ে তাকে একটা লম্বা শ্বাস নিতে বলে। এটা করলে নাকি রাগ কন্ট্রোলে থাকে। এটাকে মূলত বলা হয় প্রজাপতি আলিঙ্গন পদ্ধতি। এই সময় মুন ইয়ং বলে, আমার পিছনে তোমার দাঁড়ানোটা সুবিধার লাগছে না। এসব রোগের চিকিৎসা পিছনে দাঁড়িয়ে না থেকে মুখোমুখি করাই ভালো। এই বলে সে তাকে তার কাছে টেনে নেয় আর সিন এখানেই কাট হয়। এইদিকে সাংতাই ওই বদ্ধ রুম থেকে বের হয়ে আসে। এরপরে গ্যাংতাই যখন চলে আসছিল মুন ইয়ং তখন বলে, দৌড়াচ্ছ কেন? সে বলে, আমার ভাইয়ের কাছে যাচ্ছি। মুন ইয়ং বলে, আসতে যাও, পায়ে ব্যথা লাগছে এবং তাকে দাঁড় করিয়ে বলে, আমাকে একদম
রাগাবে না, অবস্থা খারাপ করে দেব। গ্যাংতাই তখন বলে এজন্যই তো প্রজাপতি আলিঙ্গন পদ্ধতিটা শেখালাম। মুনিয়ং বলে আরে এইসবে কাজ হবে না এবং তাকে তার সাথের একজন বডিগার্ড হিসেবে রাখতে চায়, যাতে সে রেগে গেলে সে যেন তাকে শান্ত করতে পারে সেজন্য। কারণ মুনিয়ং এর কাছে মনে হয়েছে গ্যাংতাই একজন দায়িত্ববান লোক, কিন্তু গ্যাংতাই এতে রাজি হয় না। সাথে বলে এটা অন্য কাউকে গিয়ে বলো। মুনিয়ং বলে যত টাকা লাগে দিব, কত চাও? এতে গ্যাংতাই বলে কোনো রোগী পুরোপুরি সুস্থ হলে একটা কথাই সবসময় বলি, আশা করি তোমাকে আর কখনো দেখবো না, প্লিজ। এই বলে সে চলে যায়। কিন্তু এরপরও মুনিয়ং তার কাছে গিয়ে বলে কিন্তু আমি তো রুগী না। এই কথা তো রুগীকে বলো, কিন্তু আমি তো সুস্থ। গ্যাংতাই বলে ঠিকই বলেছো, তুমি রুগী না। ওষুধ কিংবা ইনজেকশনে তোমাকে সুস্থ করতে পারবো না, তাই তোমার কোনো চিকিৎসা নেই এবং উন্নতিও খুবই ধীর। তোমার মতন মানুষকে এড়িয়ে চলাই সবচেয়ে ভালো। এই বলে যখন সে লিফটে করে চলে যাবে তখনই মুনিয়ং বলে তুমি আমাকে এড়িয়ে চলছো না, শুধুমাত্র ভয়ে পালাচ্ছ, কাপুরুষ কোথাকার। আর তখনই আমরা মুনিয়ং এর ফ্ল্যাশব্যাকে দেখি যে সেই ছোট্ট মেয়েটি আসলে সে নিজে ছিল, আর সেই ছেলেটি ছিল গ্যাংতাই। তো ছেলেটি যখন তাকে প্রপোজ করতে যায় তখনই মেয়েটি প্রজাপতি মেরে ফেলার পর ছেলেটি ভয়ে পালিয়ে যায়। আর যখন সে চলেই যায় তখনও মেয়েটি বলে কাপুরুষ কোথাকার। এবার আমাদের বর্তমানে নিয়ে আসা হয়। তো এই সিরিজের এখন পর্যন্ত আমরা বুঝতে পারি যে সেই ছোট্ট ছেলে মেয়েটি আসলে এরা দুজনেই। এরপরে মুনিয়ং যখন বাইরে আসে তখন লি তাকে ওই ঘটনা সম্পর্কে দোষারোপ করে, মানে মুনিয়ং যে সবার সামনে গালি দিয়েছে সেই ব্যাপারে, কিন্তু মুনিয়ং সেটা এড়িয়ে যায়। এবার তারা দুই ভাই বাসে করে বাসা ফিরছিল। তারা বাসা ফিরে আসতে রাত হয়। তখন সেখানে জায়সু এসে তার কাছে ক্ষমা চায়, কারণ সে তার ভাইয়ের সাথে যেতে পারেনি। পরে তারা বেশ কিছু ব্যাপার নিয়ে কথা বলে এবং এখান থেকে আমরা জানতে পারি যে গ্যাংতাই চাচ্ছে এই শহর ছেড়ে চলে যেতে। এরপরেই সে জুরিকে ফোন করে জানায় যে সে ওই গ্রামের হসপিটালে জব করবে আর সেই গ্রামেই থাকবে। জুরি এতে বেশ খুশি হয়। এদিকে মুনিয়ং সকালে ঘুম থেকে উঠে দেখে যে এই মেয়েটি গ্যাংতাইয়ের ব্যাপারে সব তথ্য তাকে দিয়েছে। এই নিয়ে তখন সে ভাবতে শুরু করে, সাথে এটাও জানতে পারে গ্যাংতাই ওই গ্রামের দিকে রয়েছে, তাই সে বের হয়ে পড়ে সেখানে যাওয়ার জন্য। কিন্তু এদিকে আবার একটা ঝামেলা হয়। মুনিয়ং এর সব কর্মীরা নিউজে দেখতে পায় মুনিয়ং যে সেদিন গালি দিয়েছিল সাথে চুল টানাটানি করেছিল সেটা নিউজে দেখাচ্ছে। এই জন্য মুনিয়ংকে সবাই বরখাস্ত করার চেষ্টা করে। এসব দেখার পর সবাই চিন্তায় পড়ে যায় আর সেক্রেটারি লি এই নিয়ে অনেক রেগে যায়। তখনই আবার একজন এসে বলে মুনিয়ং এর নতুন বই পাবলিশ করা হয়নি, সেটা বরখাস্ত করা হয়েছে। লি এতে আরো রেগে যায় আর জানার চেষ্টা করে মুনিয়ং এখন কোথায়। ওইদিকে মুনিয়ং গ্রামের দিকে যাচ্ছে। এদিকে লি জানতে পারে যে মুনিয়ং আজকে সকালে হোটেল থেকে বিদায় নিয়েছে। এই কথা শুনে লি নিজে মরার চেষ্টা করে। তখন সবাই তাকে বাঁচাতে যায় আর তখনই এই মেয়েটি বলে যে লি স্যার, এসব হয়তো আমার জন্যই হয়েছে, কারণ সকালে আমি মুনিয়ংকে এইটা দিয়েছিলাম। এটা দেখার পর লি কিছুটা অবাক হয়, সাথে সেখানে সে নিজেও যাবে ভেবে নেয় মুনিয়ংকে ফিরিয়ে আনতে। ওইদিকে আমরা গ্রামের সেই ওকে মানসিক হসপিটাল দেখতে পাই, যেখানে আমরা দেখি যে গ্যাংতাই সেখানে তার জব পেয়ে গেছে এবং মুনিয়ং এখনো আসছে আর চারপাশে সবকিছু দেখে মুগ্ধ হয় সে। সাথে তার ফ্ল্যাশব্যাকে এটাও দেখা যায় যে ছোটবেলায় সেই ছেলেটি তাকে এই গ্রামে ফুল দিয়ে প্রপোজ পর্যন্ত করেছিল। এই নিয়ে সে মনে মনে একটু হাসে। এইদিকে বৃষ্টি হওয়ার জন্য সবাই ভিতরে যেতে শুরু করে আর একটু পর মুনিয়ং সেই হসপিটালে চলে আসে এবং ভিতরে যেতে শুরু করে। ভিতরে গিয়েও সে অতীতের সবকিছু ভাবতে থাকে। গ্যাংতাই তখন লক্ষ্য করে কেউ এইদিকে আসছে, কিন্তু কে আসতেছে সেটা অন্ধকারে ঠিক বুঝতেছিল না। কিছুক্ষণ পর দেখতে পায় মুনিয়ং এসেছে এখানে। এতে সে চমকে যায়। মুনিয়ং তখন তার কাছে আসলে গ্যাংতাই তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? মুনিয়ং তখনই বলে তোমার কি মনে হয় তোমাকে মিস করছি বলে আমি এখানে এসেছি? ঠিক ওই মুহূর্তেও তারা দুজন দুজনকে আবার দেখতেছিল। যাই হোক, সে কি উদ্দেশ্যে এখানে এসেছে সেটা গ্যাংতাই বা আমরা কেউ এখনো জানি না। আর এখানেই শেষ হয় এই পর্ব। যাই হোক, ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে, সাথে এক্সপ্লেনেশন কেমন হয়েছে তা তো অবশ্যই জানাবে এবং এর পরের পর্ব আসবে কি না সেটা কমেন্টে জানাতে ভুলবে না। কিন্তু সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।